আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। 10ই মে ভারত আর পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার টিম এই সংঘাত থামাতে জোর চেষ্টা চালিয়েছিল। এই টিমে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চিফ অব স্টাফ সুসি ওয়াইলস। সংঘাত আরও খারাপ দিকে যেতে পারে এই ধরনের আশঙ্কার কারণে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন তারা। ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেছিলেন। হামলায় বড় ধরনের ঝুঁকির ব্যাপারে তিনি মোদিকে সাবধান করেছিলেন। ভারত আর পাকিস্তানকে সরাসরি কথা বলার আহ্বানও জানিয়েছিলেন ভ্যান্স। কিন্তু ভারত তাদের শক্তি দেখানোর সিদ্ধান্ত নেয়, আর সেটা করতে গিয়ে বেরিয়ে আসে তাদের দুর্বলতা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। বিশ্ব ভারত ও পাকিস্তানের অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছে, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। 2019 সালে একটি গবেষণা হয়েছিল, সেখানে বলা হয়েছে ভারত আর পাকিস্তান পারমাণবিক যুদ্ধে জড়ালে 1 সপ্তাহের মধ্যে 125 মিলিয়ন মানুষ মারা যাবে। এই ভয় থেকেই দ্রুত তৎপর হয়ে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের অনেকে এই অস্ত্রবিরতিকে ভিন্নভাবে দেখেছেন। সাবেক সেনাবাহিনী প্রধান বেদ প্রকাশ মালিক সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, 10 মের অস্ত্রবিরতি, এই পদক্ষেপ থেকে ভারত কি পেল? এমপি আসাদুদ্দিন ওয়াইসি এক্সে লিখেছেন, আমাদের প্রধানমন্ত্রী মোদি এই অস্ত্রবিরতি ঘোষণা করলে ভালো হতো, কিন্তু সেটা করেছেন ভিন দেশের একজন নেতা। 1972 সালের সিমলা চুক্তির পর থেকে যে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধিতা করেছে ভারত। এখন ভারত কেন এটা মেনে নিল? আমি আশা করি কাশ্মীর যাতে আন্তর্জাতিক ইস্যু হয়ে না ওঠে, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ওয়াইসির মন্তব্য ট্রাম্পের প্রস্তাবের দিকে ইঙ্গিত করেছে। কাশ্মীর ইস্যু সমাধানের জন্য ট্রাম্প প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, 1000 বছরের সংঘাতের পর একটা সমাধান বের করার জন্য দুই দেশের সাথে কাজ করতে তিনি রাজি আছেন। ভারতের অনেকে ট্রাম্পের কথার মধ্যে অন্য বার্তা দেখতে পাচ্ছেন। তারা মনে করছেন মার্কিন চাপের কাছে হার মেনেছে মোদি সরকার। কাশ্মীর ইস্যুতে বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপের বিরুদ্ধে ভারতের যে অবস্থান ছিল, সেই অবস্থান দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছে তারা। দক্ষিণ এশিয়ার একটা বৈশিষ্ট্য হলো ভেতরের বাস্তবতার চেয়েও বাইরের চেহারা অনেক সময় এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদিও একসময় বাস্তবতার মুখে তাদেরকে পড়তে হয়। ভারত দীর্ঘদিন ধরে নিজেদেরকে শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরতে চেয়েছে। তাদের অর্থনীতি বাড়ছে, তাদের পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাবে গত কয়েক সপ্তাহে তারা যেটা দেখিয়েছে, তাতে তাদের দুর্বলতাটাই আরও বেশি ফুটে উঠেছে। ভারত নিজেদের শক্তি দেখাতে চেয়েছিল, কিন্তু পাকিস্তানের অবস্থানকে তারা আরও শক্তিশালী করে দিয়েছে। অন্যদিকে কূটনীতির মাঠে মোদি সরকারকে আরও দুর্বল মনে হয়েছে। 22 এপ্রিল কাশ্মীরে বড় ধরনের সশস্ত্র হামলা হয়। প্রাথমিক পর্যায়ে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF নামের একটি সংগঠন হামলার দায় স্বীকার করে, যদিও পরে তারা বলেছে তাদের সিস্টেম হ্যাক করে ওই স্বীকারোক্তি ছড়ানো হয়েছে। ভারত দাবি করেছে পাকিস্তান TRFকে সমর্থন দিয়েছে। 7 মের এই গ্রুপের সাথে সংশ্লিষ্ট কথিত জঙ্গি আস্তানাগুলো ধ্বংসের নামে পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারত। এই অভিযানে ফ্রান্সের তৈরি রাফাল জঙ্গি বিমান ব্যবহার করা হয়। এই হামলার লক্ষ্য ছিল মোদিকে একজন শক্তিশালী নেতা হিসেবে জাহির করা। কিন্তু এই অভিযানে সুবিধা করতে পারেনি ভারত। পাকিস্তান জানিয়েছে তাদের বেসামরিক নাগরিক নিহত হয়েছে, এদের মধ্যে শিশু আছে। ভারত যদিও দাবি করেছে যে তারা সন্ত্রাসী আস্তানাতে আঘাত করেছে। পাকিস্তানি বিমান বাহিনী পাল্টা জবাব দিয়েছে। হামলা ঠেকাতে তারাও জঙ্গি বিমান ব্যবহার করেছে। পাকিস্তান জানিয়েছে তারা ভারতের 5টি জঙ্গি বিমান ভূপাতিত করেছে, এর মধ্যে 3টি হল রাফাল। যুক্তরাষ্ট্রের 2 জন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, চীনের তৈরি জে-10 জঙ্গি বিমান ভারতের অন্তত 2টি বিমানকে ভূপাতিত করেছে। তারা চীনের নজরদারি ব্যবস্থার সহায়তা পেয়েছে। ভারত যদিও তাদের কোনো বিমান হারানোর খবর স্বীকার করেনি। এই পুরো সময়টাতে ভারতীয় মিডিয়া মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য প্রচার করে গেছে। প্রথমে তারা বলেছিল ভারতীয় বিমান করাচি বন্দরের মতো পাকিস্তানের বড় শহরগুলোতে আঘাত করেছে। সরকারের সমর্থনে প্রোপাগান্ডার অংশ হিসেবে তারা এইসব মিথ্যা অপপ্রচার চালিয়েছে। পাকিস্তান বলেছে 9 মে ভারত পাকিস্তানের বিভিন্ন ঘাঁটিকে টার্গেট করে মিসাইল হামলা করে।
এর মধ্যে ইসলামাবাদের কাছাকাছি একটি ঘাঁটিও ছিল। পাকিস্তান মিসাইল আর ড্রোন দিয়ে পাল্টা আঘাত হানে। তারা ভারতের উধামপুর, পাঠানকোট, আদমপুর এবং ভুজ এলাকার বিমান ঘাঁটিগুলোতে টার্গেট করে হামলা চালায়। ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তা ভূমিকা সিং দাবি করেছেন, পাকিস্তানি ড্রোন সামরিক ও বেসামরিক সব টার্গেটেই আঘাত এনেছে। আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের যে ইমেজ ছিল সেটা দুর্বল হয়ে গেছে। সরকার ভেবেছিল রেফালে জঙ্গি বিমানের কারণে তারা বাড়তি সুবিধা পাবে। পাকিস্তানে চীনের সহায়তায় পরিচালিত নজরদারি ব্যবস্থাকে তারা অবজ্ঞা করেছিল। এই সিস্টেমের কারণে পাকিস্তান আরও কার্যকরভাবে লড়াই করতে পেরেছে। বিগত বছরগুলোতে চীন পাকিস্তানের জন্য তাদের সামরিক সহায়তার মাত্রা বাড়িয়েছে। 2020 সালের পর থেকে পাকিস্তান যত সামরিক আমদানি করেছে এর 81% দিয়েছে চীন। এই তথ্য জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI। এর মধ্যে অত্যাধুনিক জঙ্গি বিমান থেকে নিয়ে নজরদারি প্রযুক্তি সবই রয়েছে। পাকিস্তান চীনের সাথে মিলে যৌথভাবে JF-17 জঙ্গি বিমান তৈরি করেছে। ভারতীয় বাহিনীর বিরুদ্ধে সেটা বেশ ভালোভাবেই কাজ করেছে। চীন পাকিস্তানের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় করে, এটা পাকিস্তানকে বিশেষ সুবিধা দেয়। বহু বছর ধরেই ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকে সতর্ক করে আসছিল যে চীনের পৃষ্ঠপোষকতা পাওয়ার পর পাকিস্তানের যে শক্তি অর্জিত হয়েছে তার মোকাবেলার জন্য ভারতের সামরিক বাহিনী এখনও প্রস্তুত নয়। ভারত এখনও যুক্তরাষ্ট্র আর রাশিয়ার সীমিত সমর্থনের ওপর নির্ভর করে থাকে। অন্যরা বলছেন, মোদির পররাষ্ট্রনীতি আসলে চীন আর পাকিস্তানকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। কোয়াড জোটে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বাড়িয়েছে ভারত। এতে চীনের উদ্বেগ বেড়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন পাকিস্তানের সাথে অংশীদারিত্ব জোরদার করেছে। নয়াদিল্লি এই বিষয়গুলোর গুরুত্ব বুঝতে পারেনি অথবা অগ্রাহ্য করেছে। সাম্প্রতিক সংঘাত ভারতের সীমাবদ্ধতাগুলো সামনে এনেছে। বিশ্ব এখন ভারতকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারত হয়তো তাদের প্রতিরক্ষা ব্যয় আরও বাড়াতে পারে। কাশ্মীরের সামরিক উপস্থিতিও হয়তো তারা বাড়াবে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS 2024 সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে বলা হয়েছে ভারতের প্রতিরক্ষা বাজেট এমনিতেই বেড়ে বিশ্বের সবচেয়ে বড় বাজেটগুলোর একটি হয়ে উঠেছে। পরিমাণে এটা $80 বিলিয়ন বেশি। কিন্তু শুধু ব্যয় বাড়ালেই সমস্যার সমাধান হবে না। ভারত আর পাকিস্তান বহুদিন ধরে একটা গোপন যুদ্ধ লড়ে যাচ্ছে। দুই দেশেরই গোয়েন্দা সংস্থা বেশ কিছু গ্রুপকে সহায়তা দেয়, যারা অন্য দেশের জন্য সমস্যা তৈরি করে। এটা কাশ্মীরে যেমন ঘটেছে তেমনি ঘটছে আফগানিস্তানে। গোপন হামলার এই চক্র অস্থিরতা আরও উস্কে দেয় আর এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে রাখে। ভারত আর পাকিস্তানকে এখন স্মার্ট বিকল্প বেছে নিতে হবে। বড় বড় কথা না বলে তাদেরকে প্রতিরোধের দিকে মনোযোগ দিতে হবে। তারা যদি সেটা না করে তাহলে এই অঞ্চল আরও বড় সমস্যার মুখে পড়বে। দুই দেশের অর্থনীতি বিপর্যয়ে পড়বে। ভারত ও পাকিস্তান দুই দেশেই বহু মিলিয়ন দরিদ্র মানুষ আছে। 2023 সালের বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় 350 মিলিয়নেরও বেশি মানুষের প্রতিদিনের গড় আয় $2.15 কম। ইউনেস্কোর হিসেব অনুযায়ী এই অঞ্চলের 350 মিলিয়নের বেশি মানুষ পড়তে ও লিখতে জানে না। ভারত লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে তাদের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হবে। 2027 সালের মধ্যে $5 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় ভারত, কিন্তু সংঘাত তাদের লক্ষ্যকে পিছিয়ে দেবে। পাকিস্তানের অর্থনীতি এখনই দুর্বল। 2024 সালের IMF-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ঋণের বোঝা বেড়ে গেছে এবং তাদের প্রবৃদ্ধির গতি কমছে। উত্তেজনা বাড়তে থাকলে অর্থনীতির অবস্থা আরও খারাপ হবে। অস্ত্রবিরতি দুই দেশের জন্যই নতুন করে ভাববার সুযোগ নিয়ে এসেছে। এমন পদক্ষেপ থেকে তাদেরকে দূরে থাকতে হবে যেটা আবার লড়াই উস্কে দিতে পারে। তাদের পরবর্তী পদক্ষেপের ভিত্তি হওয়া উচিত কূটনীতি, মিসাইল নয়। ভারত আর পাকিস্তানের আলোচনায় বসার অতীত ইতিহাস আছে। 2003 সালেও তারা অস্ত্রবিরতি চুক্তি করেছিল। সেটার ভিত্তিতেই আবারও তারা সামনে আগাতে পারে। বিশ্বের নজর এখন তাদেরই দিকে। মনে রাখতে হবে, তাদের সিদ্ধান্তের উপর বহু মিলিয়ন মানুষের জীবন নির্ভর করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।